নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নির্ভর করছে রাজনীতির মাঠ অথবা আইনি লড়াইয়ে, বললেন সিইসি। জানালেন, চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা পাবে না কেউ। আওয়ামী লীগকে আনা বা না আনার ব্যাপারে একটা রাজনৈতিকভাবে একটা ফয়সালা হবে। আমাদের তরফ থেকে আমরা এখনো ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কি আনবো না, এটা নয়। এটা কারণ বিতর্ক চলছে, বিতর্কটা শেষ হোক। নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয়ে শব্দ দূষণ ছড়িয়েছে নির্ধারিত মাত্রার 2 গুণ। বিমানবন্দরের আশেপাশেও ভয়াবহ মাত্রার আওয়াজে বিরক্ত মানুষ। ইমপ্লিমেন্টেশনে আমাদের ব্যর্থতার কারণে এই নীরব এলাকাগুলো কোনোভাবেই নীরব হয়নি। অধিকন্তু কোনো এলাকাতে নীরব এলাকা ঘোষণার পরপরই শব্দ দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 6 মাসের মধ্যেই নতুন ডিজাইনের নোট আসছে বাজারে। বঙ্গবন্ধুর ছবির জায়গায় দেখা যেতে পারে জুলাই বিপ্লবের গ্রাফিতি। টাকশালে চলছে প্রস্তুতি। আলেপ্পো হামারের পর এবার হোমসে প্রবেশের পথে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী HTS। পৌঁছে গেছে শহরের সীমান্তে। রুশ সিরীয় বাহিনীর যৌথ হামলায় নিহত 20 জন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকার ফয়সালা হবে রাজনীতির মাঠে অথবা আইনি লড়াইয়ে। তবে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন। সহকর্মী লাভলি বিথির সাথে আলাপে এসব কথা বলেছেন সিইসি AMM নাসির উদ্দিন। তিনি বলেন, কারো চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা দেয়া হবে না। বিনা ভোটে বা ডামি নির্বাচনের কারণে কয়েক দফায় বঞ্চিত হন সাধারণ ভোটাররা। এবার যে কোনো মূল্যে সেগুলোর পুনরাবৃত্তি হতে দিবে না কমিশন। গত 3টি নির্বাচনে ফল ঘোষণার আগেই জয়ী হয়ে যায় আওয়ামী লীগ। সবশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ নিয়ে ক্ষমতাচ্যুত হয় দলটি। নিবন্ধিত এই দলটিকে বাদ দেয়া না দেওয়ার বিষয়ে কি ভাবছে ইসি, অথবা তাদের অংশগ্রহণের সম্ভাবনা কেমন দেখছেন তারা? আওয়ামী লীগকে আনা বা না আনার ব্যাপারে একটা রাজনৈতিকভাবে একটা ফয়সালা হবে। আমাদের তরফ থেকে আমরা এখনো ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কি আনবো না, এটা নয়। এটা কারণ বিতর্ক চলছে, বিতর্কটা শেষ হোক। কোথায় ফয়সালা হয় একটু দেখি। আর যদি কেউ কোর্ট রোডে গেছে শুনতেছি যে কোর্টে যেটা রায় যদি আসে সেটা তো অপেক্ষা করতে হবে আমাদের। আওয়ামী লীগের পতনে বড় ভূমিকা শিক্ষার্থীদের। এখন তারা নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে সক্রিয়। শোনা যাচ্ছে রাজনৈতিক দল গঠনের কথা, তবে কোনো দলকেই বিশেষ চোখে দেখা হবে না। কারোর জন্য স্পেশাল বেনিফিট নয়। আমরাও একদম যেই আসুক, যেই রাজনৈতিক দল করুক, আমি তো মনে করি ওইটাই স্পেশাল ফেভার। আমি যদি ফেয়ার ইলেকশন দিতে পারি, জনগণ যদি যাদেরকে সাপোর্ট করে, জনগণ যদি তাকে যদি ভোট দিতে পারে, এটাই তো স্পেশাল ফেভার। আগে তো ওই ফেভারটাই পায় না মানুষ। নতুন কমিশন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখছে। মানসিকভাবে প্রস্তুত আছেন তারা, জানান প্রধান নির্বাচন কমিশনার। শেষ বয়সে এসে অন্তত একটা ভালো কাজ করে যেতে পারি। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয় এলাকায় শব্দ দূষণ হয় সর্বোচ্চ 94 থেকে 100 ডেসিবেল, যা দিনের বেলার জন্য আদর্শ মানের শব্দ মাত্রার 2 গুণ বেশি। সম্প্রতি বিমানবন্দর এলাকাকেও নীরব এলাকা ঘোষণা করলে শব্দ দূষণ কমার কোনো প্রবণতাও নেই। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। ছবি তুলেছেন শাহরিয়ার সৈকত। শব্দ দূষণের এত উচ্চ মাত্রা শুনে কি মনে হচ্ছে এটা সাম্প্রতিককালে ঘোষিত কোনো নীরব এলাকার? তবু চারপাশে সাইনবোর্ডের সতর্কীকরণ কিন্তু বেশ চোখে পড়বে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণায় উঠে আসে, সচিবালয়, বিমানবন্দর এলাকা থেকে লা মেরিডিয়ান পর্যন্ত এলাকায় আগের চেয়ে শব্দ দূষণের মাত্রা কমে তো নাই, বরং কিছু ক্ষেত্র বিশেষে বেড়েছে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে মজার তথ্য। যেখানে বসে শব্দ দূষণের মাত্রা নির্ধারণের অফিসিয়াল কাজ হয়, সেই সচিবালয় এলাকায় 1 মিনিটের শব্দমাত্রা রেকর্ডে 70 ডেসিবেলের নিচে নামেনি শব্দমাত্রা, আর সর্বোচ্চ 98 ডেসিবেল পর্যন্ত। সচিবালয়ের চারপাশে শব্দের দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। এটি নীরব এলাকা হওয়ার আগেও বেশি ছিল, নীরব এলাকা ঘোষণা করার পরেও এটি বেশি আছে। এটি ইমপ্লিমেন্টেশনে আমাদের ব্যর্থতার কারণে এই নীরব এলাকাগুলো কোনোভাবেই নীরব হয়নি। অধিকন্তু কোনো এলাকাতে নীরব এলাকা ঘোষণার
পরপরই শব্দ দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর এলাকারও একই অবস্থা। শব্দ দূষণে ত্যক্ত বিরক্ত সব বয়সীরা, আর রাস্তায় যাদের কাজ তাদের তো শারীরিক নানা সমস্যা নিয়েই বসবাস রাজধানী জুড়ে। শব্দ দূষণের জন্য এখানে অনেকদিন আগেই হচ্ছে হর্ন বাজানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানে তা কেউই আসলে সেভাবে পালন করছে না। শব্দ তো অনেক বেশি, শব্দ আপনার সাথে আমি কথা বলতেছি চিল্লিয়া, সেটাই বোঝা যাচ্ছে না, শব্দ অনেক বেশি না। নীরব এলাকা ঘোষণা করা হয়েছে ঠিকই, কিন্তু আমরা তো নীরব এলাকা পাচ্ছি না এবং শব্দ দূষণ প্রতিনিয়ত আছে। এটা একটা মানসিকভাবে অনেক সময় দেখা যায় সারাদিন পরে অনেকটা স্ট্রেস থাকে, যেটার কারণে যখন এই শব্দ দূষণটা হয় তখন অনেক মনে হয় যে আর পারতেছি না নিতে। আমরা যখন বাসা বাড়িতে যাই তখন আমরা দেখা যায় ঘুমের ক্ষেত্রে দেখা যায় আমরা একটা ব্যাডলি ইম্প্যাক্ট এটা আমার উপর পড়ছে। ইভেন ইনফ্যাক্ট দেখা যায় যে কোনো কর্মক্লান্তি শেষ করে মানে এই কাজের সময়টা শেষ করার পরে একটা ক্লান্তির যে একটা অবসাদ বা একটা সময়, সেটা আমরা নর্মালি দেখা যাচ্ছে সেভাবে আমরা মানে নিজেদের ক্ষেত্রে আমরা করতে পারছি না। শব্দ দূষণের অন্যতম কারণ গাড়ির হর্ন। যানবাহনের শব্দ ছাড়াও রয়েছে বেশ কিছু উৎস। সবচেয়ে বেশি শব্দ দূষণ হয়ে থাকে গাড়ি থেকে, সেখানে 60 থেকে 65% গাড়ির ইঞ্জিনের শব্দ, হর্নের শব্দ, গাড়ির চাকার শব্দ, এখান থেকে শব্দ দূষণ হয়ে থাকে। তো আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো থেকে শব্দ দূষণ হয়ে থাকে। নীরব এলাকার ঘোষণা শুধুমাত্র এই সাইনবোর্ডগুলোতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সম্প্রতি ঘোষিত নীরব এলাকাগুলোতে শব্দ দূষণের মাত্রা কমার কোনো লক্ষণ তো নেই, বরং কিছু সমীকরণে আরও বেড়েছে। কিন্তু কেন? এর উত্তর জানতে যেতে হবে গোড়াতে। বিশেষজ্ঞদের মতে এর সমাধান খুঁজতে হবে আইনের শাসনের কঠোর বাস্তবায়নে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বলতে যাচ্ছে নোটের ডিজাইন, সেখানে বাদ পড়তে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, থাকতে পারে জুলাই বিপ্লবের গ্রাফিতি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক, তবে মুখপাত্র নিশ্চিত করেছেন 6 মাসের মধ্যেই নতুন ডিজাইনের নোট বাজারে আসবে। প্রস্তুতিও শুরু করেছে টাকশাল। প্রথম দফায় বদলাচ্ছে 20, 100, 500 ও 1000 টাকার নোট। জুলাই বিপ্লবের আগে পরে নজর কেড়েছে দেয়ালে আঁকা দুর্দান্ত সব গ্রাফিতি। এটি মূলত পশ্চিমা পথশিল্পের জনপ্রিয় চর্চা, যেখানে লেখাজোকা দর্শককে আঘাত করবে, বিব্রত করবে, প্রশ্ন করবে সরকার, দেশ, জাতি, রাষ্ট্র, ধর্ম সবকিছু নিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই এই গ্রাফিতি এখন বেশ জনপ্রিয় বাংলাদেশে। ধারণা করা হচ্ছে এসব শিল্পকর্মকে স্থায়ী রূপ দেবে বাংলাদেশ ব্যাংক। টাকার নতুন ডিজাইনে উঠে আসতে পারে এই পথনকশা, সাথে দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনার ছবি। নতুন নোট ছাপানো নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি, যেখানে চিত্রশিল্পীরাও আছেন। সরকার টাকার নকশা চূড়ান্ত করলেই ছাপানোর কাজ শুরু করবে সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস বা টাকশাল। হ্যাঁ, ডিজাইন তো অবশ্যই পরিবর্তন হবে, ডিজাইন কমিটি যেটা অ্যাপ্রুভ করবে সেটাই পরিবর্তন হবে। এখন ডিজাইনে যে কি আছে সেটা আমি জানি না, গোপনীয়তার স্বার্থেই এটা যারা ডিজাইন কমিটি তারা এটা সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করেন না। নোটের নকশা চূড়ান্ত হলে বিশেষ কাগজ ও কালির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ছাপার মূল প্লেট আসে বিদেশ থেকে, তারপরই প্রিন্টিং এর কাজ শুরু করে টাকশাল। 2020-21 অর্থ বছরে নোট ছাপাতে 34,000 কোটি টাকা খরচ করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর সেই ব্যয় বাড়ে আরও 3,000 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 38,500 কোটি টাকায়। বর্তমানে আমাদের এত ধরনের সমস্যা আছে যেখানে নতুন ব্যাটেলফিল্ড ক্রিয়েট করে আপনি খামাকা নিজের মাথা ব্যথাটাকে আরও বেশি বাড়াবেন। ওর ফলে আপনি যে খুব একটা জাতীয় কল্যাণ হবে বা অর্থনীতির উপকার হবে ওরকম কোনো রেজাল্ট এখানে আসবে না। এখানে পলিটিক্যাল সাইডটাই বেশি। তো ওইদিকে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। একবার ছাপালে সাধারণত একটি নোট 4 থেকে 5 বছর স্থায়ী হয়। এরপর সেসব পুনর্মুদ্রণ করা হয়। হাত বদল বেশি হয়, ছোট মানের নোট নষ্ট হয় বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির মাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের স্বামীকে। বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে নিজের ঘরে এশার নামাজ পড়ছিলেন অরিনা বেগম। এ সময়
মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরিনার স্বামী আবুল কালামের তথ্যে অসঙ্গতি ও গায়ে রক্তের দাগ পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদীহে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা করেন অরিনা বেগম, কালিয়াগঞ্জ ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান অমিতের মা। উনার ব্যবহৃত আলামতের রক্ত আছে, তাতে বুঝছি আমরা অনুমান করতেছি যে উনি এই কামটা করছেন। নামাজরত তো না, ওইটা তো আসলে ওই যে ছোট পার্টিগুলো আছে, এখন ছোট পার্টি ওটা নামাজরত ছিল নাকি এমনি থাকে, শীতকালে তো এমনিও তো থাকে। আমনের ভরা মৌসুমে অস্থির চালের বাজার। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহের পরও এর প্রভাব নেই। একদিকে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, অন্যদিকে বড় কিছু গ্রুপ ধান চাল মজুত করায় এই পরিস্থিতি, বলছেন পাইকাররা। পাকা আমন ধান থেকে চাল উৎপাদনে ব্যস্ত পাহাড়তলীর রাইস মিল শ্রমিকরা। বস্তায় বস্তায় মজুত করা চাল, শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিলও আগের মতোই। তবুও ভরা মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী। আড়তদারদের দাবি, প্রতি মন ধানের বস্তায় দাম বেড়েছে 70 থেকে 150 টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারে। কৃষকে কিন্তু এই দামটা পাচ্ছে না। এখন ধানটা ওরা স্টক করে ওরা এখন মধ্যস্থতার সাথে গেছে চাউল বিক্রি করতেছে। সেক্ষেত্রে আমাদের চাউল বাজার 150 থেকে 200 টাকা বেড়ে গেছে। মধ্যস্বত্বভোগী যারা, তারা এটা প্রায় তারা করতেছে যে দামটা বাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে সৃষ্টি করতেছে। এই জন্য বাজারটা এখন একটু অস্থিতিশীল হয়ে গেছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে মোটা সিদ্ধ চালের বস্তা 2100 টাকা থেকে বেড়ে 2250 টাকা, গুটি চালের বস্তা 2450 টাকা থেকে বেড়ে 2580 টাকা, স্বর্ণা 2600 টাকা থেকে বেড়ে 2780 টাকা, মিনিকেট 2750 টাকা থেকে বেড়ে 2900 টাকা ও জিরাশাইল 3350 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 3550 টাকায়। সব চাউলের দাম বাড়ছে, 100 টাকা, 50 টাকা, 80 টাকা, প্রতি বস্তায় বস্তায় বাড়ছে। এই চাউলের দামটা ঊর্ধ্বগতি, কিন্তু নতুন চাউল ঢুকছে এখন, কিন্তু তবুও চাউলের দামটা কমতেছে না। চাল ব্যবসায়ীদের দাবি, ভারত সীমান্তে উত্তেজনার সুযোগে আমদানি বন্ধের সম্ভাবনার কথা ছড়িয়ে বাজার অস্থির করছে মধ্যস্বত্বভোগীরা। পাশাপাশি মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলো ধান চাল মজুত করায় প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। এই প্রচার প্রচারণার সাথেই যারা যারা মাল আছে, যাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে, তারা মালগুলোর সরবরাহ বাজারে কমিয়ে দিয়েছে এবং দাম বাড়িয়ে দিয়েছে। ইন্ডিয়া থেকে চাউল আসবে না বা দিবে না, এটাই গুজবে। আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে, কিছু মধ্যস্বত্বভোগী আছে, কিছু কর্পোরেট গ্রুপ আছে, তারা এখন মাল চাউল বিক্রি করতেছে না, স্টক করে রাখছে। দাম বাড়ার জন্য তারা খাপ মারি বসে রয়েছে। সচরাচর আমনের ভরা মৌসুমে চালের দাম কমলেও এবার উল্টো চিত্র দেখে হতাশ ভোক্তারা। তদারকি বৃদ্ধির দাবি তাদের। মাসের মধ্যে যদি 200-300 টাকা করে প্রতি বস্তায় পড়ে, তাহলে তো আমরা সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। শুধু বাড়তেই আছে, কমার তো কোনো খবর নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। হামার পর এবার সিরিয়ার কৌশলগত আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের সীমান্তে পৌঁছে গেছে হায়াত তাহরির আল শাম HTS। শুক্রবার টেলিগ্রামে প্রচারিত এক সংক্ষিপ্ত বার্তায় সরকারি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমসের সীমান্তবর্তী শেষ গ্রামটিও দখলে নেওয়ার দাবি করেছে HTS। রাস্তান ও তালবিসের দখলে নিয়ে অগ্রসর হচ্ছে সামনে। ওই দুই শহরের সাথে হোমসের সংযোগকারী সেতুটি রাতেই বোমাবর্ষণে গুড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিতে রাশিয়া সিরিয়ার যৌথ অভিযানে নিহত হয়েছে কমপক্ষে 20 জন। আতঙ্কে শহরটি ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। রওনা দিচ্ছে পশ্চিমের দিকে। দামেস্কের সাথে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের সংযোগকারী শহর হোমস, হামা থেকে 46 কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। সিরিয়া সেনাদের সাথে বিদ্রোহীদের লড়াইয়ে চরম জনদুর্ভোগে পড়েছেন আলেপ্পো শহরের বাসিন্দারা। দেখা দিয়েছে খাবার সংকট। শহরের বেকারিগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকে। আকাশচুম্বী পেট্রোলের দাম, প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। ব্যাংক বন্ধ থাকায় হচ্ছে না আর্থিক লেনদেনও। এক টুকরো রুটির জন্য মানুষের এই দীর্ঘ লাইন। সিরিয়ার বিদ্রোহীদের দখলকৃত আলেপ্পো শহরের বেশিরভাগ বেকারির সামনেই এখন এই একই দৃশ্য। সেনা বিদ্রোহীদের লড়াইয়ে এমন পরিস্থিতি এখন শহরটিতে। গুটি কয়েক সুযোগ সন্ধানী ব্যবসায়ী এই সুযোগে খাবারের বাড়তি দাম হাঁকিয়ে মানুষের দুর্ভোগও বাড়িয়েছেন।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে আকাশ ছুঁয়েছে পেট্রোলের দাম। চলমান সংঘাতে সংকট দেখা দিয়েছে অন্যান্য কাঁচামালেও। এ কারণেই তৈরি হয়েছে খাবারের এই হাহাকার। রুটির জন্য কারাকারি চলছে বেকারিগুলোর সামনে। লাইন ধরে সবাই দাঁড়িয়ে থাকে, যদিও রুটি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। খাবারের রসদের সংকটেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। যে যেখান থেকে পাচ্ছে পেট্রোল কিনছে। পেট্রোলের দাম আর নির্দিষ্ট নেই, এক এক জায়গায় এক এক দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা সুযোগ নিচ্ছে এই পরিস্থিতির, লাভ করাটাই এখন মুখ্য ওদের কাছে। দুপক্ষের লড়াইয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আলেপ্পোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বহু অবকাঠামো, অচল শহরের অধিকাংশ হাসপাতাল। পাশাপাশি 17 থেকে 18 ঘন্টায় থাকে লোডশেডিং। ব্যাংক বন্ধ থাকায় হচ্ছে না আর্থিক লেনদেনও। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন কাটাচ্ছেন বাসিন্দারা। হামলার পর থেকেই ব্যাংক বন্ধ, এটিএম বন্ধ। মানুষের টাকা শেষের দিকে, কোনো ধরনের আর্থিক লেনদেন করতে পারছি না। ঘরে আর কতদিন বসে থাকা যায়? খাবারের মজুদও আর নেই বললেই চলে। আলেপ্পোর পর দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হামাও দখল করেছে এইচটিএস। আসাদ বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি, যার প্রভাবে বাড়ছে জনদুর্ভোগ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউক্রেনে জোরদার অভিযান চালিয়েছে রাশিয়া। বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 12 জন। জাপোরিঝিয়ার একটি সরকারি কার্যালয়ে হয়েছে বোমাবর্ষণ, মৃত্যু হয় অন্তত 10 জনের। হামলায় আহত হয়েছে আরও 20 জন। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, বিস্ফোরণ থেকে আগুন ধরে যায় ভবনটিতে। ছড়িয়ে পড়ে একটি গাড়িতেও। মধ্যাঞ্চলীয় রিফ্রি শহরে হয়েছে হামলা। প্রাণ গেছে 2 জনের, আহত শিশুসহ 16 জন। বিধ্বস্ত 3 তলা একটি ভবন। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি। দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টলাইন থেকে 80 কিলোমিটার দূরে রিফরির অবস্থান। আগেও বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে শহরটি। সম্প্রতি দুপক্ষের নতুন নতুন অস্ত্রশস্ত্রের ব্যবহারের মধ্যে দিয়ে রাশিয়া ইউক্রেন উত্তেজনা আরও বেড়েছে।